রোশন কিছু বলার আগেই মেয়েটা ভয় ভয় মুখ করে বলল। পরপর রোশনের কলার ছেড়ে দিল, বোকার মতো ফেল ফেল করে চেয়ে থেকে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। রোশন শুকনো হাসলো। ওর এই হাসিতে কত ব্যথা, কত অভিমান, কত অভিযোগ। বুঝতে তো সেদিনও পারেন, যদি বুঝতাম মানে? রোশন ওর পাশে বসে থাকা কলিগের দিকে তাকালো। ওর মুখ থমথমে, কেমন বিব্রতকর পরিবেশ। কলিগের সামনে সিন ক্রিয়েট হোক চায় না, কিন্তু অর্পা তো অবিবেচকের মতোই ওর সামনে প্রশ্ন করেছে। কলিগ মেয়েটা বুঝতে পারছে ওদের পার্সোনাল কথা হচ্ছে, এখানে না থাকাই শ্রেয়। তাই উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল। মেয়েটা কোনো রকমে কেটে পড়লো। মেয়েটা যেতেই রোশন ক্ষিপ্ত দৃষ্টি দিল অর্পার দিকে। অর্পা ওর দৃষ্টিতে অবজ্ঞা করে বলল, এভাবে না চেয়ে থেকে আমার প্রশ্নের উত্তর দাও। রোশন বসা থেকে দাঁড়িয়ে ধাতস্থ হয়ে বলল, এ নিয়ে আমরা অন্য সময় কথা বলবো, এটা আমার অফিস, কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবে, সো প্লিজ সিন ক্রিয়েট করো না, এখানে আমার একটা সম্মান আছে। অর্পা টেবিলের উপর ঠাস করে নিজের ব্যাগটা রেখে বলল, তোমার সম্মানের তন্দুরি, যদি আমার প্রশ্নের জবাব না দাও এমন সিন ক্রিয়েট করব যে সারা জীবন মনে রাখবে। রোশন বিরক্ত মুখে আবারও বলল, তারপর দুহাতে পুরো মুখের ঘাম মুছে চোখ তুলে অর্পার দিকে তাকালো। ওর চোখে চোখ রেখে বলল, কি চাও তুমি? অর্পা ওর বিপরীত পাশে চেয়ারে বসে বলল, তুমি যে সব সময় ভনিতা করে কথা বলো, ঠিক ভনিতা নয়, রহস্য নিয়ে কথা বলো, এর কারণ জানতে চাই। তোমার এত সব কথার মানে কি, অনেস্টলি বলবা? অর্পা কঠোর দৃষ্টিতে ওর দিকে তাকালো। রোশন নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে, না আর নয়, এইবার মনের চাপা যত কথা, যত রাগ, যত আক্রোশ সব বলবে। তোমার আমার ব্রেকআপ হয়েছে, অনেক বছর হয়ে গেছে, এসব থেকে বেরিয়ে দুজনে জীবনে এগিয়ে গেছি। এতদিন পরে এসব নিয়ে কথা না বলাই বেটার ছিল, কিন্তু তুমি যখন আজ জবাব চাইছো তাহলে শোনো, তুমি আমাকে কখনোই বিশ্বাস করতে না, বিশ্বাসহীন থুনকো সম্পর্কে ছিলাম আমরা। তুমি শুধু প্রবাসে থাকার পরেও আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসার কোনো কমতি হয়নি। তুমি যা বলতে তাই চোখ বুঝে বিশ্বাস করতাম, কখনো তোমাকে যাচাই করতে চাইনি, আর না কারো কথায় তোমাকে জাজ করতে গিয়েছি। সবাই যখন বলতো অর্পা উড়াল দিয়েছে, ও আর তোর কাছে ফিরবে না, তখন কনফিডেন্সের সাথে সবাইকে বলতাম ও আসবে, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু অন্যদিকে তুমি আমার অজান্তে আমার পেছনে স্পাই লাগিয়ে দিলে। কেন? কারণ আমার প্রতি তোমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। তোমার ধারণা তোমার আড়ালে আমি অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াবো, আর এই জন্য তুমি আমার পেছনে লোক লাগালে। দেন সে যা বললো তাই বিশ্বাস করলো। সে না জানুক, তুমি তো জানতে আমি কেমন। কারোর সাথে মিশলে, হেসে কথা বললে, ছোটখাটো ফ্লার্ট করেই সে প্রেমিকা হয়ে যায় না, বন্ধু হতে পারে। তুমি তো জানতে আমি একটু এমনই ছিলাম, রসিক মানুষ, সবার সাথে মজা করতাম। তখন তো সমস্যা ছিল না, সমস্যা হলো বিদেশে যাবার পর। কেন? কারণ ততদিনে তুমি বদলে গেছো, বিদেশের হাওয়া গায়ে লেগেছে। সেদিন আমাকে কল করে যা নয় তাই বললে, আমার চরিত্র খারাপ, আমি আর কখনো ভালো হব না, ব্লা ব্লা। একটা বারের জন্য জিজ্ঞেস করলে না, নিজের সাফাই পেশ করার সুযোগ দিলে না। যখন তোমার এত সব অপবাদের মুখে আমার সামান্য অভিমান হলো, ব্যাস কাচের টুকরোর মতো ভেঙে পড়লো সম্পর্ক। অভিমানে বললাম, এত সন্দেহ নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এভাবে চলতে পারে না, এই সলিউশন প্রয়োজন। তুমি বললে তাহলে সেপারেশন বেটার, চলো ব্রেকআপ করি, আমার সাথে তোমার আর থাকতে হবে না, মুক্তি দিলাম তোমায়। কি করব? আমিও নিলাম, কাউকে তো জোর করে বেঁধে রাখা যায় না। তারপর জানো, মজা করে ছেড়ে দিলাম। একটা রসিক মানুষ বেরসিক হয়ে পড়লো, জীর্ণ শীর্ণ জীবন ঢের চলতে লাগলো। অগোছালো মানুষটা কেমন গোছালো হয়ে উঠলো। থ্যাঙ্কস টু ইউ, এত গোছালো মুডি পার্সন বানানোর জন্য। এর বেশি আমার আর কিচ্ছু বলার নেই। রোশন চলে গেলেও অর্পা টু শব্দ করলো না, স্তব্ধ হয়ে বসে রইল। চোখ দিয়ে মুক্ত দানার মতো অশ্রু ঝরছে, মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। রুশান, আমার মনের কথা তুমি সেদিনও বোঝনি, আজও বুঝলে না। আমিও অভিমানে বলেছিলাম ব্রেকআপ করার কথা, কিন্তু তুমি যে এত সহজে মেনে নিবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি বলবে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে নেই, আর থাকবেও না। আমি আর মেয়েদের সাথে ফ্লার্ট করব না, আমরা সব আবার ঠিক করে নেব। কিন্তু তুমি তা করনি।
নীরবে সরে এসেছো জীবন থেকে। অর্পার ঠোঁট কামড়ে ধরে ফুপিয়ে কাচ্ছে। দিশা আর দর্শন আজ সন্ধেবেলায় আয়নের বাড়িতে আসবে। অর্ষাকে দায়িত্ব দিয়েছে ওর ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য। এই অর্ষা ওর রাস্তায় আছে, আমার অনেক নার্ভাস লাগছে, তুই দেখ না ঠিক আছে কিনা। আয়ন ভাইয়া, আমি তো আপ্যায়নের ব্যাপারটা তেমন বুঝি না, আর ওদের ইমপ্রেস করে কথাও বলতে পারবো না। আমি শুধু তোমার বাসার সবাইকে ম্যানেজ করে ওদের সামনে আনতে পারবো। নাস্তার ব্যাপারটা আয়শা আপু দেখছে, আর খালাকে আমি বলেছি যদি আমাকে ভালোবাসে তবে যেন কোনো সিক্রেট না করে, সব স্বাভাবিকভাবে নেয়, আর বিয়েটা যেন হয় তার সর্বোচ্চ চেষ্টা করে। আমাকে কথাও দিয়েছে, তাই নো টেনশন। তুই কিন্তু পুরো সময়টা আমার সাথে থাকবি। আমার অনেক নার্ভাস লাগছে। ওর ভাই নাকি বলছে আমার সাথে কথা বলবে, আমার পরিবারের সাথে কথা বলবে, ভালো লাগলে তবেই ওর মা বাবার সাথে কথা বলবো, যদি আমাকে পছন্দ না হয়। হবে না কেন? আমার ভাই যেন তেন ছেলে নাকি? দেখতে শুনতে মাশাআল্লাহ, ভালো এডুকেশন, ভালো জব কি নেই? তুমি একদম ভেবো না। তোমাকে দেখে তোমার সাথে কথা বলে ওর ভাই টাসকি খেয়ে থাকবে। এক কাজ কর, তুই ভালো করে সেজেগুজে নে, তোকে দেখে ইমপ্রেস হয়ে রাজি হলেও হতে পারে। আয়ান পিক করে হেসে দিল। অর্ষা ভ্রু কুঁচকে মুখ বাঁকিয়ে নিজের ঘরে চলে গেল। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরলেও নিজেকে বিন্দু পরিমাণ সাজায়নি। মেহমান আসছে, তাই নিজেকে পরিপাটি করা উচিত। গেট দিয়ে গাড়ি ভেতর প্রবেশ করার পর পুরো ধাঁচের বাড়িটা দর্শনের চোখে পড়ল। দর্শন ধারণা করেছিল ছোট হোক তবে জাঁকজমক জৌলুসে পূর্ণ একটা বাড়িতে আয়ন থাকে, কিন্তু এ তো বিপরীত। রংচটা পুরনো কারুকার্য শোভিত বাড়িটা আয়ন থাকে, ভবিষ্যতে ওর বোনও থাকবে। দর্শন সেদিকে আর মন দিল না। হয়তো দাদার আমলের বাড়িতে যত্নের অভাবে এমন বেহাল অবস্থা। দিশা যদি এই বাড়িতে থাকতে পারে তাহলে ওর কি সমস্যা? তাছাড়া কোনো ভুতুরে কি বা ধসে পড়া বাড়ি তো নয়। গাড়ি থেকে নামতেই বাগানের দিকে চোখ পড়ল। বাগানে আর বাইরের কয়েকটা লাইট জ্বলছে, সে আলোয় পুরো বাগানটা চোখে পড়ল। এই বাড়ির মানুষ অনেক শৌখিন, ফুল বাগান পছন্দ করে তা স্পষ্ট। বাগানটা দর্শনের বেশ পছন্দ হলো। দর্শন দিশার দিকে তাকালো, ওর মুখ বলছে ও বেশ খুশি। ওদের গাড়ির শব্দ পেয়ে আয়ান আর শাড়ি পরা একজন এগিয়ে এলো ওদের অভ্যর্থনা জানাতে। আয়ান দর্শনের সালাম দিয়ে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করতে দর্শন চমকে উঠল। বাড়ির বাহির থেকে যেমনটা ভেবেছিল ভেতরটা তার পুরো উল্টো। ভেতরটা আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। প্রতিটি আসবাবপত্র মার মন কাড়া, এদের রুচি আছে মানতে হবে। দর্শনের দিশা আয়ানের বাবা মাকে সালাম দিয়ে সোফায় বসলো। আয়ান বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে আর মনে মনে অর্ষাকে গালাগাজ করছে। বিড়বিড় করে বলল, কত করে বললাম পুরো সময় আমার সাথে থাকবি, আর প্রথম পর্বেই গায়েব। কে এত সাজগোজ করেছে? ওকে দেখতে আসছে নাকি আমি কনফিউজড। অর্ষাকে ছাড়াই আয়ান ওদের সাথে কথা বলছে। বারবার দিশার দিকে চেয়ে ওর ভাইয়ের মনোভাব বোঝার জন্য চোখ দিয়ে ইশারা করছে। আয়ানের মা আর তার বোন ওদের আপ্যায়নে ব্যস্ত। আয়ানের বাবা ওদের সঙ্গে এসে বসলো। অর্ষা কথা জিজ্ঞেস করতে গিয়েও করলো না। অর্ষাকে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে আসতে দেখলো ওর খালু। আয়ান তখনও কথা বলায় ব্যস্ত। ওর আর দর্শনের মধ্যে পড়াশোনা, জব, ফিউচার প্ল্যান, দিশা পড়াশোনা, ওকে নিয়ে ফ্যামিলি ড্রিম, এসব ব্যাপারে কথা হচ্ছে। অর্ষা দ্রুত ওদের সামনে এলো। আয়ান পায়ের শব্দ পেয়ে ডান পাশে ঘুরে অর্ষাকে দেখে বলল, এত লেট? অর্ষা জিভ কেটে বলল, সরি। দর্শন সরি শব্দটা শুনে থমকে গেল। ঠিক সরি শব্দটা না, অতি পরিচিত একটা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখলো সেই মানুষটাকে। অর্ষাকে দেখে পুরো শকড হয়ে গেল। অর্ষা ওদের উদ্দেশ্যে সালাম দিতেই চোখ আটকে গেল দর্শনের বিস্মিত চেহারার দিকে। দুজন নেই, দুজনেরকে দেখে বিস্মিত, হতবাক, হতবিহ্বল। এমনভাবে দেখা কেউ আশা করেনি। দুজনের বুকের ভেতরটা ডুগডুগি বাজছে। বর্ষা ওর দিকে থেকে চোখ সরিয়ে নিল, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিল।
দর্শনের বোনের নাম দিশা ছিল, আর আয়ানের ভাষ্য মধ্যে ফ্যামিলিতে সবাই ডাক্তার। দর্শন নিজেকে সামলে নিল, মনে মনে ভীষণ খুশি অর্ষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। তবেও আয়নের কি হয় সেটা জানার জন্য মন প্রশ্ন জাগছে। আয়ান অর্ষাকে বসতে বললে অর্ষা চুপচাপ বসে পড়ল। ওর মুখ থেকে হাসি মিলিয়ে গেল। দিশার সাথে বিয়ে হোক এটা চাই, কিন্তু দর্শন ওর আরো কাছাকাছি চলে আসবে সেজন্য ভয় হচ্ছে। এ হচ্ছে আমার একমাত্র খালাতো বোন অর্ষা, খুব ভালো মেয়ে। দিশা আর দর্শন দুজন নেই হ্যালো বলল। তারপরও দর্শন আর দিশার সাথে পরিচয় করিয়ে দিল। অর্ষা ওদের কথায় শুধু হ্যাঁ না মিলে যাচ্ছে, আর কোনো কথা বলছে না। হঠাৎ চুপ হয়ে গেল। দর্শন আর চোখে অর্ষাকে বারবার দেখছে। পুরো সাদা রঙের একটা ড্রেস পরেছে, হালকা সেজেছে। বারবার অর্ষার চোখে চোখ পড়ে যাচ্ছে। অর্ষা পরিস্থিতি অন্যরকম করার জন্য আয়নকে বলল, আয়েশ ভাইয়া এভাবে বসে থাকবে? দিশাকে বাড়ি ঘুরিয়ে দেখাও, যেখানে থাকবে সেখানটা দেখে নিক, পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। আয়ান দিশার দিকে তাকালো আর দিশা ভাইয়ের দিকে। ভাই মাথা নাড়িয়ে সম্মত দিল। অর্ষা আয়ানের কানে ফিসফিস করে বলল, আয়ান দিশাকে বাড়ি ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। অর্ষা কফি বানানোর বাহানায় উঠে গেল। অর্ষা ছাদে কফি নিয়ে যেতেই ওদের কথা শুনলো। দিশা বলছে, আচ্ছা, অর্ষা আপুকে এমন দেখাচ্ছিল কেন? পুরোটা সময় চুপচাপ ছিল, মন খারাপ মনে হলো। ও আবার তোমাকে পছন্দ করে না তো? আরে না, ও আমাকে পছন্দ করে না বলেই তো বিয়ের জন্য প্রেশার দিয়েছে। আমরা একে অপরকে ভাই বোনের চোখে দেখি। ও ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, কিন্তু একটা দুর্ঘটনা ওর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়ে গেছে। সেই ঘটনা অন্যদিন বলবো। আরেক কারণেই তেমন চুপচাপ থাকে, সবসময় বিষণ্ণ মুখের ঘুরে বেড়ায়। আমার ভাইয়ার ক্ষেত্রেও সেম। এখানে যাই একটু কথা বলছে, বাড়িতে কারোর সাথে তেমন কথা বলে না। ইউএস থেকে ডাক্তারি পাশ করে বেকার বসে আছে। কত ভালো ভালো হসপিটাল থেকে অফার আসছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। এত ভালো অপশন থাকার পর কেউ এইভাবে মুখ করে ঘরে বসে থাকে? ও এমন ছিল না, জানি না কি হয়েছে। শুনেছি কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করত, তারপর ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকে ও এমন হয়ে গেছে। এর জন্য অবশ্য মা বাবাও দায়ী ছিল। ভাইয়ার জন্য অনেক চিন্তা হয়। জীবনটা এইভাবে নষ্ট করার মানে হয়? অর্ষা ওদের কথার মাঝে ঢুকে পড়ল। কফি দিতে দিতে হাসি মুখে বলল, মনে হচ্ছে আয়েশ ভাইয়াকে তোমার ভাইয়ার পছন্দ হয়েছে। দিশা কফি নিতে নিতে বলল, আমারও তাই মনে হচ্ছে। হয়তো এখনো এত সময় নিত না, আর আমাকে আয়েশার সাথেও আসতে দিত না। এখন বাবা আর মাকে রাজি করাতে পারলেই হয়। সেটা তোমার ভাইয়া করে ফেলবে, চিন্তা করো না। আমার চেয়ে দেখি আপনি ভালো চিনেন ভাইয়াকে। দিশা আর আয়ান মুখ টিপে হাসলো। অর্ষা থতমত মুখে বলল, না, মনে হলো। অর্ষা নিচে গিয়ে সব বাইকে কফি দিল। দর্শনের জন্য আলাদা করে ব্ল্যাক কফি বানিয়েছে। বিদেশে থাকতে অনেকবার ট্রেনিং নিয়েছে ব্ল্যাক কফি বানানোর, তারপর নিজেও অভ্যস্ত হয়ে পড়েছে ব্ল্যাক কফির উপর। দর্শনকে ব্ল্যাক কফি দিতে দেখে আয়েশা জিজ্ঞেস করলো, ওনার জন্য ব্ল্যাক কফি কেন? অর্ষা কি জবাব দেবে বুঝতে পারছে না। কি করে বলবে দর্শনের পছন্দের কথা। দর্শনের মুখের দিকে চেয়ে মৃদু এসে বলল, আমার ব্ল্যাক কফি পছন্দ তাই। কিন্তু ও কি করে জানলো? দর্শনের জবাব অর্ষার জন্য রেখে দিল। অর্ষা আমতা আমতা করে বলল, মনে হলো তাই বললো। এ নিয়ে কেউ আর কথা বাড়ালো না। কফি শেষ করে দর্শন অর্ষার উদ্দেশ্য করে বলল, ওয়াশরুমটা কোন দিকে? অর্ষা মনে মনে রাগ করলেও মুখে বলে দিল। দর্শন বুঝতে না পেরে বলল, ঠিক বুঝতে পারলাম না কোন দিকে। আয়েশা অর্ষাকে বলল, একটু দেখে দিয়ে আয় না। অর্ষা বাধ্য হয়ে দর্শনকে নিয়ে গেল। আয়েশার দর্শনকে বেশ পছন্দ হয়েছে, তাই ওর সাথে অর্ষাকে সেট করতে চাইছে মনে মনে। অর্ষাকে ওয়াশরুমের কাছে নিতেই দর্শন ওর দু বাহু চেপে ধরে দেওয়ালে। অর্ষা ভয় পেয়ে গেল। দর্শন ওর একদম কাছাকাছি দাঁড়িয়ে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ওর মুখে। অর্ষা ঢোক গিলল।
এমন অনুভূতির সাথে পরিচিত নয় ও। এত বছর পরে সেই পরিচিত মানুষের ছোঁয়া, তার শরীরের গন্ধ সারা শরীরে শিহরণ বয়ে দিচ্ছে। দর্শনের চোখের দিকে তাকালো, কেমন মাদকতা। ছাড়ো আমায়, আমি জানতাম তোমার মতি গতি ভালো না, তাই আসতে চাইনি তোমার সাথে। ছাড়ো আমায়, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাক, নতুন করে সর্বনাশ হওয়ার মতো কিছু বেঁচে নেই। অর্ষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি চাও তুমি? যেটা পাওনা আছে, যা পাওয়া বাকি ছিল সেটাই চাই আমার। তোমার কোনো পাওনা নেই আমার কাছে। তোমাকে পাওয়া এখনো বাকি আছে। তোমার কি মনে হয় তোমার জন্য আমি বসে আছি? কেউ আসেনি আমার লাইফে? সমস্যা কি? আসলে আসুক, যেভাবে এসে সেভাবে চলে যাবে। আমি তোমার প্রথম বয়ফ্রেন্ড ছিলাম কি এখনো আছি, কারণ আমাদের ব্রেকআপই হয়নি। তাই বিয়ের জন্য প্রথম প্রায়োরিটি আমার, বাকিরা বাদের খাতায়। অর্ষার রাগে ফুসফুস করছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে দর্শন আরো জোরে চেপে ধরে, চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে বলল, কতদিন পর তোমার নিঃশ্বাস ছুঁতে পারলাম, তোমার ঘ্রাণ দিতে পারলাম। কেমন একটা মাদকতা শরীর ছুঁয়ে যাচ্ছে। দর্শন আচমকাই ওর গালে ঠোঁট ছুঁয়ে দিল। অর্ষার চোখ বড় বড় করে চেয়ে আছে। দর্শন বাঁকা হেসে বলল, সরি, কন্ট্রোল করতে পারিনি। অর্ষা নিজেকে ছাড়িয়ে নিল, বিড়বিড় করে গালাগাল করতে করতে চলে গেল। দর্শন ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর পেছন পেছন ড্রয়িং রুমে গেল। বারবার ওর দিকে চেয়ে চেয়ে হাসছে। অর্ষার শরীর জ্বলে যাচ্ছে। মাঝরাতে রোশনের মোবাইল বেজে উঠল। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে অর্পার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল। ওর কণ্ঠ শুনে ঘুম উবে গেল। অর্পা সরাসরি ওকে প্রশ্ন করলো, আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? মানে আমার সাথে ব্রেকআপ করার পর কেউ তোমার জীবনে এসেছে? এত রাতে এই প্রশ্ন করার জন্য কল করেছো? ঘুম জড়ানো কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো, হ্যাঁ, উত্তর দাও। ব্রেকআপের পর কি প্রেম না করে তোমার অপেক্ষায় বসে থাকবো? অর্পা জোর গলায় বলল, হ্যাঁ থাকবে। আমি যদি তোমার অপেক্ষায় বসে থাকতে পারি, তবে তুমি কেন পারবে না? রুশানের কাছে ওর প্রশ্নটা সাংঘাতিক প্রশ্ন লাগছে। তিশা ভার্সিটি থেকে নিজের রুমে ঢুকতেই দরজা কড়া নড়ল। ব্যাগটা রেখে ঘরের এসির রিমোট খুঁজছিল, না পেয়ে মেজাজ তুঙ্গে। তখনই দর্শন ওর রুমে ঢুকলো। দিশার রিমোট খোঁজা বাদ দিয়ে ভাইয়ের দিকে তাকালো। আমি মাকে সব জানিয়েছি। মাকে রাজি করানোর জন্য নিজের সমস্ত নলেজ কাজে লাগিয়েছি। সে রাজি আছে। আর বাবা? বাবাও রাজি। আয়ন সম্পর্কে এমন পাম মেরেছি যে কিছুতেই পাত্র হাতছাড়া করবে না। একদম বিয়ে দিয়েই ক্ষান্ত হবে। আমি বলেছি আমি ছেলের সব খোঁজ খবর নিয়েছি। খুব ভালো ফ্যামিলি। বিয়ে? হ্যাঁ বিয়ে। অবাক হচ্ছিস কেন? কিন্তু তুমি না বললে যে অন্তত পড়াশোনা শেষ করে বিয়ে করা উচিত? এখন শুধু মত পাল্টে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ফাইনাল করব। হঠাৎ? দিশা ওর আগ্রহ দেখে অবাক হচ্ছে। ওর চেয়ে ওর ভাইয়ের আগ্রহ বেশি দেখছে। তাহলে কি দর্শন জেনে গেছে খালাতো বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য পুরো পরিবার অস্থির? দিশার মনে শঙ্কা বাসা বাঁধল। দর্শন বোনের চোখে বিস্ময় দেখে নিজেকে সামলে নিয়ে বলল, না তেমন কিছু না, ভালো পাত্র হাতছাড়া করতে চাইছি না। ভাই তো বোনের ভালোই চাই। তুই আর আপত্তি করিস না। আয়নের সাথে কথা বল, জিজ্ঞেস কর যে ওরা কবে আসবে আমাদের বাড়িতে। সেদিনই না হয় বিয়ের কথা পাকা হবে। দর্শন তারা দিকে চলে গেল। দিশা এসির রিমোট খোঁজা বাদ দিয়ে আয়ানকে কল দিতে ব্যস্ত হয়ে পড়ল। সবাই এত সহজে মেনে নিবে ভাবতেই পারেনি। আয়নের সাথে ওর বিয়ে হবে। উফ! আয়ান খুশিতে নাচতে নাচতে অর্ষাকে খবরটা দিল। অর্ষা খুব খুশি হলো, তবে মনে একটা ভয় বাসা বাঁধলো। দর্শন ওর কাছাকাছি চলে আসবে। ও সেদিন যা করেছে এভাবে যদি লিমিট ক্রস করতে থাকে, তবে বিষয়টা কোন দিকে মুখ নেবে জানা নেই। অর্পা রুশনের উপর খেপেছে। রুশন ওকে পাত্তাই দিচ্ছে না। যে কিনা একসময় ওর পিছনে ঘুরতো, সে এখন ওকে ঘোরাচ্ছে। তাই গিয়ে সরাসরি ওর কলার চেপে ধরলো। আচমকা কলার চেপে ধরায় রুশন হক চুকে গেল। চারিদিকে চেয়ে বলল, কি করছো? সবাই দেখছে তো। দেখুক সবাই, এই কয় বছরে তুমি বড় লায়ক হয়ে গেছো। আমাকে দেখছই না। এদিকে তোমার জন্য আমি বিদেশে যাওয়া ক্যান্সেল করে দিলাম। আমি তোমাকে একবারও বলেছি সেটা করতে? নাও তো বলিনি। আমার বলা না বলে কি আসে যায়?
অর্পা চিৎকার করে বলল, আসে যাই স্টুপিড, যদি না আসতো যেত তবে এভাবে তোমার পিছনে ঘুরতাম না। সব ফাইনাল হওয়ার পরেও বিদেশে যাওয়া ক্যান্সেল করতাম না। আরে কেন করেছো? তোমার ড্রিম তুমি পূরণ করো, আমি চাই তোমার ড্রিম পূরণ হোক। গো। অর্পা রুশানের চোখে চোখ রেখে দুগালে হাত রেখে বলল, আমার ড্রিম তুমি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।